জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা নিজেই। অডিওর যাচাইয়ের সত্যতা পেয়েছে বিবিসি। প্রতিবেদনটি ট্রাইব্যুনালে দেবে প্রসিকিউশন। ২৪-এর গণ অভ্যুত্থানে অবিসংবাদিত অধ্যায় সাভার। নিয়ন্ত্রণ নিতে ছাত্র জনতার উপর চলে নির্বিচারে গুলি। ৫ আগস্ট পর্যন্ত ২০ দিনেই শহীদ অন্তত ৫০। ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনা শুরু আজই। নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা। অগ্রগতির আশা। টানা বৃষ্টিতে ফেনীর ৩ নদীর বাঁধে ১৫ স্থানে ভাঙন। প্লাবিত ৩০ গ্রাম। নোয়াখালীতে জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি। এবং যাত্রীবাহী রেল কোচ সংযোজনের নতুন যুগের অপেক্ষায় দেশ। সৈয়দপুরে বছরে তৈরি হবে ৫০টি কোচ। চলছে সম্ভাব্যতা যাচাই। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। জুলাই আন্দোলন দমনে বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলি করে হত্যার অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। সাবেক প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া ফোন কলগুলোর একটির অডিও যাচাই করে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসির আই ইনভেস্টিগেশন। ব্রিটিশ এই সংবাদ মাধ্যম জানায়, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ওই ফোন আলাপের রেকর্ডিং ব্যবহার করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। আরও জানাবেন নুজহাত কামাল। গেল মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া এই ফোন আলাপের অডিওতে যে কণ্ঠটি শোনা যাচ্ছে সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই, নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী দল বিবিসি আই। ২০২৪ সালে ছাত্র আন্দোলন চলার সময় ১৮ জুলাইয়ের ফোন আলাপ এটি। এতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, যাকে যেখানে দেখা যাবে সবাইকে গ্রেপ্তার করতে হবে। বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশনাও দেওয়া আছে। ফাঁস হওয়া অডিওতে স্পষ্ট সরকার বিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীকে সরাসরি গুলি করার অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা। জানা যায়, তৎকালীন আওয়ামী লীগ সরকারের অজ্ঞাত এক জ্যেষ্ঠ কর্মকর্তার সাথে ফোনে একথা জানান হাসিনা। বিবিসি জানায়, হাসিনার কণ্ঠে পুরনো অডিওর সাথে ফাঁস হওয়া অডিও মিলিয়ে ফোনালাপটির সত্যতা যাচাই করেছে বাংলাদেশ পুলিশের তদন্ত শাখা সিআইডি। পাশাপাশি ইয়ারশটের অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে রেকর্ডিংটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেছে বিবিসিও। একাধিক পদ্ধতিতে বিশ্লেষণের মাধ্যমে ইয়ারশট নিশ্চিত করে রেকর্ডিংয়ে বক্তব্য এডিট বা ম্যানিপুলেট করা হয়েছে বলে কোনো প্রমাণ মেলেনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানে ১৪০০-র বেশি মানুষ নিহত হয়েছে। বিবিসি আই বলছে, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ওই ফোন আলাপের রেকর্ডিং ব্যবহার করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। প্রতিবেদনে বলা হয়, এই রেকর্ডিংয়ের মাধ্যমে কোনো বেআইনি উদ্দেশ্য বা অনুচিত তৎপরতা প্রমাণ করা যাবে না বলে টেপটির সত্যতা নাকচ করেছেন আওয়ামী লীগের এক মুখপাত্র। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিত থেকেই বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনা। গেল বছর গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেখ হাসিনার গুলির নির্দেশ সংক্রান্ত বিবিসি আইয়ের অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে নেওয়ার সুযোগ আছে। এ কারণে প্রতিবেদনটি প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। সকালে নিজ কার্যালয়ে প্রসিকিউটর তামিম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণে জোরালো ভূমিকা রাখবে এই প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। দেশের এই সকল স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে, যেন এই দায় ছাত্রদের উপরে দেওয়া যায়। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা
সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল। শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিরোধের মুখে সর্বপ্রথম ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে এ অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপর অব্যাহত গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। 18 জুলাই গুলিবিদ্ধ ইয়ামিনকে পুলিশের এপিসি থেকে টেনে হিচড়ে নামানোর দৃশ্য দেখে কেঁদেছিল দেশবাসী। আশুলিয়ার লাশ পোড়ানোর ঘটনা ইতিহাসে বিরল। হাসিব বিল্লার প্রতিবেদন। পুলিশ একটা টের পাইছে যে এপিসিতে কেউ উঠছে পিছনে, তো যে নাকি ওই যেটা ঢাকনা থাকে সেটা এরকম বন্ধ করতে যাচ্ছে। তখন গাড়ি থেকে পুলিশ নেমে এসে শটগান দিয়ে তার একেবারে বুকে, মানে এটা পরিকল্পনা, তাকে বাঁচতে দেওয়া যাবে না। তখন ওরা ওখান থেকে না নামায়ে কয়েকবার করে রাউন্ড দিতে থাকে ওকে উপরে রেখেই, এবং এক ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। যখন দেখছে যে কিছুটা ছাত্ররা পিছাই গেছে, ছাত্র জনতা, তখন হচ্ছে ওকে ওইভাবে ওখানে ফেলে দেয়। পারতপক্ষে ওই ভিডিওটা ইচ্ছাকৃতভাবে রিপিট করতে চাই না। এটা বাবা মা বা বোন বা যারা ওই লুইসার কেউই আসলে চুপ থাকতে পারে না, প্রত্যেকের চোখে পানি চলে আসে। ওরা ভেবেছিল ইয়ামিনের ওপর গুলি করলেই দমে যাবে আন্দোলন, কিন্তু ইয়ামিনের সাথে পুলিশের এমন বর্বরতা দেখে ফুঁসে ওঠে ছাত্র জনতা। রাজপথে নেমে আসে লাখো ইয়ামিন। শুধু সাভারেই 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত শহীদ হন 50 ঊর্ধ্ব মানুষ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আরেক বেদনার উপাখ্যান হয়ে আছে সাভারের শ্রাবণ গাজী। সাভার ডেইরিতে এই শহীদের কবরের পাশে আমাদের কথা হচ্ছিল তার মায়ের সঙ্গে। বলছিলেন, মালয়েশিয়ায় সফটওয়্যার প্রকৌশল পড়া শ্রাবণের বার্ষিক ছুটি পড়েছিল উত্তাল জুলাইয়ের ঠিক মাঝামাঝিতেই। বিদেশে পড়াশোনা করা ওই যুবক ঘরে থাকতে পারতেন, কিন্তু রক্তিম জুলাইয়ের আহ্বান তা হতে দেয়নি। পুরো জুলাই জুড়ে তো ছিলেনই, সামিল হয়েছিলেন অভ্যুত্থান দিনের শহীদি মিছিলে। কে জানে যে এত সুখের সংসারটা আমার একটা গুলির আঘাতে আবার শেষ হয়ে গেছে, সবকিছু আবার সব শেষ হয়ে গেছে। আমরা এখন ঘরের মধ্যে ভালো মতো থাকতে পারি না, যেদিকে তাকায় সেদিকে তো বসে থাকতো। মূলত 5 আগস্ট চরম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় ঢাকার এই প্রবেশ পথে। পুলিশের ব্যারিকেড ও মৃত্যু ভয় উপেক্ষা করে কয়েকশো মানুষ জড়ো হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শপথ নিয়ে ঢাকা অভিমুখে দ্রোহের যাত্রা শুরু হয় বেলা 11টার পর। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয় অসংখ্য গার্মেন্টস শ্রমিক। বিপরীতে অস্ত্র গোলাবারুদ নিয়ে গণমানুষকে রুখে দিতে মরিয়া স্বৈরাচারের সহযোগীরা। প্রত্যেকটা এলাকায় মানুষজন অপেক্ষা করছে কখন জাহাঙ্গীরনগরের মিছিল আমার এলাকার সামনে দিয়ে যাবে, তখন সেখানে যুক্ত হব। তো যুক্ত হচ্ছে, তো এক পর্যায়ে আমরা পাকিজা পর্যন্ত যাওয়ার পর ওইখানে অনবরত গুলিবর্ষণ শুরু হয়। দেখলাম যে আমার ঠিক এক হাত সামনে একটা ছেলে আসলে তার ঘাড়ে গুলি লাগে এবং সে ওখানে পড়ে যায়। আমার হাতে স্লোগানের মাইক এবং কিছুজন মানুষ তাকে নিয়ে একদম আমার গা ঘেঁষেই শ্রাবণ গাজীকে কোলে করে নিয়ে যাচ্ছে। তখন শিক্ষকরা প্রায় 9-10 জন হাত তুলে পুলিশদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে, কিন্তু পুলিশরা কিন্তু সেই মিছিলে নির্বিচারে টিয়ার গ্যাস, গুলি সহ অনেক ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। সেদিনই সাভারের আশুলিয়ায় ঘটে যায় হৃদয় বিদারক আরেক ঘটনা। পুলিশের গুলিতে প্রাণ হারানো 5 জন এবং গুরুতর আহত একজনকে ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয় পেট্রোল ঢেলে। বর্বরোচিত ঘটনার সাক্ষী হয় বিশ্ব। সাভার অঞ্চলে তীব্র আন্দোলন শুরু হয়েছিল এর 20 দিন আগে। 15 জুলাই সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষিত মশাল মিছিলে হামলা করে ছাত্রলীগ। হামলার মুখে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে সেখানেও হামলা চালায় ছাত্রলীগ ও বহিরাগত অস্ত্রধারীরা। পরদিন শিক্ষার্থীরা একজোট হয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে ছাত্রলীগকে। ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস হিসাবে প্রথম নাম লেখায় জাহাঙ্গীরনগর। যখন নারীদের উপর তারা আঘাত আনতে দ্বিধাবোধ করে না, তখন আসলে এই ক্যাম্পাসের সকল শিক্ষার্থী ফুঁসে ওঠে। প্রশাসন আমাদের এই হামলার উপযুক্ত জবাব তো দেয়নি, বরঞ্চ আশেপাশে সন্ত্রাসীদের ভাড়া করে এনে এবং পুলিশ প্রশাসনকে এনে ছাত্রলীগের সহকারে আমাদের উপরে একটা নারকীয় হত্যাযজ্ঞ চালায়। সম্প্রতি 15 জুলাইকে কাল রাত হিসাবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এক পর্যায়ে যখন 2000 গণ অভ্যুত্থানের 1 বছর পর নতুন বাংলাদেশ গড়ার কাঙ্ক্ষিত স্বপ্ন কতটা পূরণ হলো প্রশ্ন ছিল তাদের কাছে। আমরা ইন্ডিয়ার আধিপত্য আমরা মানি না, আমরা স্বৈরাচারের কোনো কথায় আমরা থেমে থাকবো না। তো এই জায়গাটাতে আমরা সবাই একমত ছিলাম, কিন্তু এখন এই নির্বাচনের নামে এখানে কিন্তু এক ধরনের মেকানিজম হচ্ছে যে কীভাবে স্বৈরাচার আবার ফিরে আসতে পারে। ক্যাম্পাসের অর্থাৎ কর্তৃত্বমূলক যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক সমিতির যারা ছিলেন এবং বিএনপিপন্থী যারা ছিলেন তারাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ পদগুলোতে অবস্থান নিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষিতে প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পর, প্রত্যেকটা সফল আন্দোলনের পর এক একটা গোষ্ঠী তৈরি হয় যারা আন্দোলনের সফলতাকে লুট করবার জন্য উঠে পড়ে লেগে যায়। যে ঐক্যবদ্ধ আন্দোলন আমরা মাঠে গড়িয়েছিলাম 24শে জুলাইতে, আজ এসে কিন্তু আমরা হতাশ। আমরা দেখতে পাচ্ছি অনৈক্যের সুর। যে এই শহীদদের যে স্বীকৃতি, যে জুলাই যে সনদ, কোনো কিছুই দিতে আসেন, কিন্তু আমাদের সন্তানের বিচারকে আজ হইব তাও কোনোই নাই। হাসিব বিল্লাহ, এখন সাভার। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনার বৈঠক শুরু হচ্ছে আজই। 9 থেকে 11 জুলাই পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফার আলোচনায় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন। বাণিজ্য সচিব, অতিরিক্ত বাণিজ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। এদিকে 3 মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 35% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে বাংলাদেশের পণ্যের উপর 37% শুল্ক সহ বেশ কয়েকটি দেশের উপর শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। সে সময় শুল্ক কার্যকরের আগে সময় দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। হিসাব রক্ষণ ও নিরীক্ষা পেশায় জড়িতদের মিলনমেলা অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে বক্তব্য রাখছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। Macroeconomic stability, investors and other economic activities, it will be better to have a better coordination between ICAB, ICFM, FRC, BSEC, Bangladesh Bank. Bangladesh Bank are the receivers, of course, the users. BSEC is not only users, they are also the part of the auditing thing. Of course, the auditors and accountants, they'll have to play a very role, and the coordination among them. So that is very good. Recently, I had an experience. I'll not mention that. There may be some lack of communication between the two professional bodies. In fact, when the FRC was going, I was the governor at that time, process was there. At that point, Mr. Saifur Rahman was there. And there are a lot of controversies. Who will be there in committee, which body will be there. And I think both the bodies know who will be there or not. I will not go into that. But I think those kind of things should be resolved, and you should work in coordinated way. আমাকে বাংলায় বলতে বলা হয়েছে। বাংলায় সবচেয়ে বড় কথা হলো অডিট। হিসাব রক্ষণ ও নিরীক্ষা পেশায় জড়িতদের মিলনমেলা অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে বক্তব্য রাখছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। টানা 2 দিনের ভারী বর্ষণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানের ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 15টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। প্লাবিত হয়েছে অন্তত 30টি গ্রাম। অন্যদিকে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে পার্বত্য 3 জেলায় দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড নিয়ে পানিতে ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী। উজানের ঢলে ফেনীর মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 15টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ।
ফেনী পরশুরাম ফুলগাজী সড়কে বন্ধ রয়েছে যান চলাচল, প্লাবিত হয়েছে ৩০টির বেশি গ্রাম। এতে বিপাকে পড়েছেন দুর্গত এলাকার হাজার হাজার মানুষ। অন্যদিকে টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। দুদিনের টানা বৃষ্টিতে তলিয়ে আছে পৌর এলাকার বেশিরভাগ সড়ক। বৈরী আবহাওয়ায় ৫ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ। স্থগিত করা হয়েছে অর্ধবার্ষিক ও অভ্যন্তরীণ পরীক্ষা। আমাদের পৌর বাসিন্দা হিসেবে আমরা অনেক ভোগাচ্ছি। আমাদের এটা নিচু অঞ্চল। শহরে তো মোটামুটি আছে, গ্রাম সাইডের মানুষরা বেশি ভোগান্তিতে পড়তেছে। এছাড়া ভারী বর্ষণে পার্বত্য এলাকায় বিপর্যস্ত জনজীবন। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় বন্যার আতঙ্কে নিম্নাঞ্চল ও নদীপাড়ের বাসিন্দারা। কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। সাদাত শাহেদ, এখন। বন্যা ও জলাবদ্ধতার আরও খবর জানাতে ফেনীর ফুলগাজী থেকে যুক্ত হয়েছেন সুলাইমান ডালিম। ডালিম, দেখতে পাচ্ছি এখনো বৃষ্টি হচ্ছে, জানাবেন বন্যার সবশেষ পরিস্থিতি এবং নতুন করে কোনো গ্রাম প্লাবিত হয়েছে কিনা। মুক্তি, আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি ফেনীর ফুলগাজী পরশুরাম বেলুনিয়া আঞ্চলিক সড়ক। দেখতে পাচ্ছেন যে সড়কে এখনও কিন্তু হাঁটু পানি রয়েছে। গত 2 দিনের যে ভারী বর্ষণ, এই ভারী বর্ষণের ফলে আমরা গতকাল সারাদিন দেখেছি ফেনী শহরে এসএসকে রোড সহ বিভিন্ন এলাকায় কিন্তু বুক পরিমাণ পর্যন্ত পানি উঠেছিল। শহরের পরিস্থিতি কিছুটা উত্তরণ হলেও ফেনীর উত্তরের যে 3টি জনপদ রয়েছে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া এবং সীমান্তের যে 3টি নদী রয়েছে মুহুরী, কহুয়া এবং সিলুনিয়া, সেই সব নদীর পানি বাড়ছে, যার ফলশ্রুতিতে কিন্তু এইসব এলাকায় বাড়ছে। আমরা দেখেছি যে গতকাল রাতে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার 137 সেন্টিমিটার উপর দিয়ে গেছে। সকাল নাগাদ সেটি 7 সেন্টিমিটার কমলেও এখন 130 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু বিপদসীমার পানি যাচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু ফেনীর এই যে 3টি নদী রয়েছে, 3টি নদীর যে রক্ষা বাঁধ রয়েছে, রক্ষা বাঁধের কিন্তু 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে, যার ফলশ্রুতিতে 35টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা কথা বলেছি ফেনী যে জেলা প্রশাসন রয়েছে, তারা বলেছেন যে এই যে দুর্গত যেসব মানুষ রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য ফুলগাজীর 93টি স্কুলকে কিন্তু আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। পরশুরামের 65টি স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সেসব স্কুলে কিন্তু দুর্গতরা আসছেন এবং 200 শতাধিকের বেশি মানুষ কিন্তু সেখানে আশ্রয় নিয়েছেন বলে সাধারণ মানুষ জানিয়েছেন। আমরা কথা বলেছি প্রশাসনের সাথে, পানি উন্নয়ন বোর্ডের সাথে এবং আবহাওয়া অফিসের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফেনীতে কিন্তু গত 48 ঘন্টায় 539 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি কিন্তু চলতি বছরের মধ্যে ফেনীর যে চলতি বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত বলে আবহাওয়া অফিস জানিয়েছে। জেলা প্রশাসন আমাদেরকে আরও যেটি জানিয়েছেন যে ফেনীর এই যে গত 2 দিনের ভারী বর্ষণ এবং যে বৃষ্টি এবং ভারতীয় উজানের ঢলে যে প্লাবন তৈরি হয়েছে, সেই প্লাবনে কিন্তু প্রায় 10,000-এর বেশি মানুষ কিন্তু বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রশাসন। স্থানীয়রা যেটি বলছেন, ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং মুহুরী, কহুয়া, সিলুনিয়া নদীর পাড়ের যে 122 কিলোমিটার নদী রক্ষা বাঁধ রয়েছে, সেই বাঁধ প্রতি বছরে ভাঙে। এই ভাঙার কারণে কিন্তু প্লাবন তৈরি হয়। স্থানীয়রা বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে কিন্তু প্রতি বছর এখানকার মানুষদেরকে ডুবতে হয়। তো এই ছিল ফেনীর পরশুরামের আঞ্চলিক মহাসড়ক থেকে আমাদের কাছে ফেনীর ফুলগাজী পরশুরামের বন্যা এবং প্লাবন পরিস্থিতির সর্বশেষ। ফেনীর বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুলাইমান ডালিম। টানা বৃষ্টিতে দুর্ভোগের রাজধানীবাসী। আজকের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে যুক্ত হয়েছেন শারমিন পুতুল। পুতুল, আবহাওয়া অফিস কি বলছে জানাবেন এবং কোন কোন এলাকায় জলাবদ্ধতা বেশি? মুক্তি, এই মুহূর্তে আমি আছি আগারগাঁও এলাকাতে। এখানে আমি আবহাওয়া অফিসে কথা বলেছি। আবহাওয়া অফিস থেকে জানিয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে কিছুটা হলেও বৃষ্টি কমে যাবে এবং আবহাওয়াটা কিছুটা স্বাভাবিক হতে শুরু করবে। তবে আগামী যে 13 এবং 14 জুলাই সেই তারিখে কিন্তু আবারও অতি ভারী বৃষ্টি ঢাকার রাজধানী সহ সারা দেশে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ফেনীতে সর্বোচ্চ যে বৃষ্টির রেকর্ড 399 মিলিমিটার
ধরা হয়েছে এবং রাজধানীতে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং জানেন যে উপকূলীয় যে সমুদ্র বন্দরগুলো রয়েছে সেখানে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। আর রাজধানীর আমি যখন অফিস থেকে আসছিলাম বিভিন্ন যে নিচু যে জায়গাগুলো রয়েছে যেমন মতিঝিল এলাকাতে দেখেছি জলাবদ্ধতা এবং আগারগাঁওয়ের কিছু কিছু জায়গাতে এবং যে রাস্তাগুলো যেখানে একটু খানাখন্দময় রয়েছে সেখানেও কিন্তু বেশ পানি জমে গিয়েছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং কিছু গাড়ি অসতর্কতাবশত দুর্ঘটনায় পড়ে যাচ্ছে এবং রিক্সাও আমি দেখেছি যে রিক্সাও উল্টে পড়ে গিয়েছে অসাবধানতায়, যে ব্যাটারি চালিত রিক্সাগুলো রয়েছে সেগুলোতে। আর প্রতিদিন যেভাবে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিপাত থেকে স্কুলগামী যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা অফিসগামী যারা রয়েছেন তাদের কিন্তু একটু জনদুর্ভোগ হচ্ছে এবং ভাড়া বলেন ট্রান্সপোর্ট যানবাহনে কিন্তু কম পাওয়া যাচ্ছে। সেই কারণে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে কিছুটা রিক্সা সিএনজির বেশ দাম ভাড়াটা একটু বাড়তি নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে মুক্তি। রাজধানীর আবহাওয়া পরিস্থিতি জানাতে শারমিন পুতুল যুক্ত ছিলেন আগারগাঁও এলাকা থেকে। বরগুনায় কমছে না ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর মিছিল। সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে 43 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময় মারা গেছেন 2 জন। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নিয়েছে জানাবেন এবং হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় পর্যাপ্ত কিট রয়েছে কিনা? মৃত্যুর মিছিল আর কত দীর্ঘ হলে স্বাস্থ্য মন্ত্রণালয় টনক নড়বে? গতকাল বরগুনার এক শিক্ষিকা তিনি ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং আজকে তার সকালে তার জানাজা ছিল এবং সেখানে গিয়ে উপস্থিত যে মানুষ ছিল তারা কিন্তু আমাদের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই প্রশ্নটি করেছিল। তো আমরা দেখছি প্রতিনিয়ত বাড়ছে এখানে আক্রান্তের সংখ্যা এবং একই সাথে পাল্লা দিয়ে মৃত্যুর মিছিলও কিন্তু দীর্ঘতর হচ্ছে। যদিও সরকারি হিসেবে মৃত্যু 6 জনের হলেও বেসরকারি হিসাব বলছে আরো 25 থেকে 26 জন, মানে মোট মিলিয়ে 30 জনের বেশি মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে এই বছরে। তো এটি কিন্তু নিঃসন্দেহে একটি উদ্বেগজনক পরিস্থিতি এখন বিরাজ করছে এবং এখানে যে সংকটটি রয়েছে সেটি হচ্ছে আইসিইউ সংকট। আইসিইউ না থাকার ফলে এই হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসছেন তারা যেমন ভোগান্তিতে পড়ছেন এবং এখানে যারা আসছেন তারা কিন্তু এখানে প্রাথমিক চিকিৎসালয় বলছেন এই হাসপাতালটিকে, কেননা এখানে তেমন কোনো সুবিধা নেই। যদিও কর্তৃপক্ষ কিন্তু তারা যথেষ্ট আন্তরিক, তারা চেষ্টা করছেন, প্রাণপণ চেষ্টা করছেন যারা চিকিৎসক রয়েছেন তারা, তারপরেও এখানে যে চিকিৎসা ক্ষেত্রে যে সরঞ্জামাদি সেটি না থাকার ফলে এখানকার যে মৃত্যুর মিছিল সেটি কিন্তু বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, যদি একটু পেছনে যাই তাহলে আপনাকে জানাই যে এখানে ভৌগোলিক যে অবস্থানগত দিক সেখানে দেখা যাবে যে বরিশালের পর পটুয়াখালী জেলায় একটি মেডিকেল কলেজ হয়েছে। এখানে ভাগ্য বিতাড়িত যে বরগুনার মানুষ তারা কিন্তু উপেক্ষিত রয়ে গেছে এবং সে কারণে যে দীর্ঘ 17 বছরের যে বিগত সরকার ক্ষমতা ছিল তখন কিন্তু বরগুনার স্বাস্থ্যসেবা নিয়ে তেমন কোনো উন্নয়ন না হওয়ার খেসারত কিন্তু এখন এই সাধারণ মানুষদের দিতে হচ্ছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, আক্রান্ত যারা হচ্ছেন তারা কিন্তু বেশিরভাগই গ্রামের এবং আইইডিসিআর এর তথ্য বলছে যে 75% মানুষই কিন্তু গ্রামের যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে আছেন, কেননা তারা একদিকে যেমন আর্থিক সংকটে রয়েছেন আর একদিকে চিকিৎসা সেবার ক্ষেত্রেও তারা কিন্তু বিপাকে পড়ছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে 43 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং এ নিয়ে এবছরে মোট যে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো 3650 জন। এবং আপনি যদি বলেন কিট সংকট, আসলে কিট সংকট নেই এখানে স্যালাইনও রয়েছে। তবে যেটি বলছিলাম আইসিইউ সংকট সমাধান করা গেলে বরগুনার যে ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে করা যাবে বলে মনে করছেন চিকিৎসকরা। একই সাথে তারা বলছেন, এখানকার প্রান্তিক মানুষ বলছেন যে এখানে অস্থায়ীভাবে একটি যে সেনাবাহিনীর একটি মেডিকেল ক্যাম্প যাতে স্থাপন করা হয় সেই দাবি কিন্তু সাধারণ মানুষ তুলেছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ তথ্য। জিয়াদ মাহমুদ যুক্ত ছিলেন বরগুনা থেকে। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। বেশ কিছুদিনের অস্থিরতার পর বগুড়ার পাইকারি বাজারে কমতে শুরু করেছে চালের দর। এর মধ্যে কেজিতে কমেছে 2 থেকে 2.5 টাকা। তবে খুচরা পর্যায়ে এখনও সেই প্রভাব নেই। এ নিয়ে আরও জানাতে বগুড়ার মির্জাপুর চালের হাট থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান। মাজেদ, পাইকারিতে কমলেও খুচরা এখনও সেই প্রভাব না পড়ার কারণ কি এবং দাম আরও কমার সম্ভাবনা রয়েছে কিনা জানাবেন।
হ্যাঁ মুক্তি, আপনি জানেন কিছুদিন আগে কিন্তু চালের বাজার বেশ অস্থির হয়ে উঠেছিল, অর্থাৎ কেজিতে 5 থেকে 60 টাকা দাম বেড়েছিল প্রতি কেজি চালের দাম। সেক্ষেত্রে কিন্তু আজকে যে চালের বাজার, সেই চালের বাজার কিছুটা একটু সহনীয় হয়েছে, অর্থাৎ পাইকারি ক্ষেত্রে চালের দাম কিছুটা কমেছে। আজকে যে চালটি কিছুদিন আগে যে চালটি পাইকারি বিক্রি হতো 76 টাকা কেজি দরে, কাটারি ভোগ যে চালটি, সেটি কিন্তু আজকে 72-73 টাকা কেজি দরে চাল এখানে বিক্রি হচ্ছে পাইকারিভাবে। আর যেটি 28 এবং 29 অর্থাৎ মাঝারি গোছের যে চালটি, সেটি কিন্তু আজকে এখানে পাইকারি বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে, যেটি কিন্তু 58-60 টাকা ছিল এবং খুচরা পর্যায়ে সেটি 65 টাকা বিক্রি হতো। সেক্ষেত্রে এখানে আর মোটা চালটি আজকে বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে, মানে এটা খুচরা পর্যায়ে, এবং পাইকারি পর্যায়ে কিন্তু 53 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যে চালের দাম পাইকারি পর্যায়ে কিছুটা কমেছে, তবে খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েনি। এই কারণেই যে এখানে বর্তমানে যে আবহাওয়া চলছে, সে বিরূপ আবহাওয়ার কারণেই কিন্তু এখানে যারা কিনছেন তাদের কিন্তু খরচ বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়ার কারণে, এবং খুচরা পর্যায়ে সেই প্রভাবটা কিন্তু এখনও পড়েনি। তারা যেটি বলছেন, এখানে যাতায়াত খরচ থেকে আরম্ভ করে পরিবহন খরচ বিরূপ আবহাওয়ার কারণে কিন্তু বেশি পড়ছে। এই কারণে কিন্তু তারা এই চালের দামটা কমাতে পারেনি। তবে এই আবহাওয়ার কিছুদিন পরে আবহাওয়া যদি ভালো হয়ে যায় এবং ধানের দাম যদি এরকমই থাকে, তারপরেও কিন্তু চালের দামটা কিছুটা কমবে বলে তারা মনে করছে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে বর্তমানে যে ধানের দাম, সেই ধানের দাম অনুসারে তাদের বেশ লাভ হচ্ছে না, কিন্তু আবহাওয়া ভালো থাকলে সেই চালের দামটা কিন্তু কিছুটা কমবে হয়তো আরও কিছুদিন পরে। তো এই ছিল মুক্তি আমার কাছে যে বগুড়া মির্জাপুর চালের হাটে দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়া থেকে চালের দর জানাতে যুক্ত ছিলেন মাজিদুর রহমান। যাত্রীবাহী রেল কোচ সংযোজনের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে 2000 কোটি টাকা ব্যয়ে দেশের 3টি বড় ও 3টি ছোট রেল কারখানা আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। যে কারখানাগুলোতে সংযোজন বা তৈরি করা হবে নতুন কোচ, এর মধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় বছরে 50টি কোচ সংযোজনের লক্ষ্য রয়েছে। চলছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। অর্থায়ন নিশ্চিত হলে 2 বছরের মধ্যে বাংলাদেশেই তৈরি হবে বিশ্বমানের যাত্রীবাহী রেল কোচ। আশিকুর রহমান আশিকের ছবিতে জানাবেন আমিরুল বাপ্পি। 1870 সালে যাত্রা শুরু সৈয়দপুর রেলওয়ে কারখানার। আসাম বেঙ্গল রেলওয়ের যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সৈয়দপুরে কারখানা তৈরি করে ব্রিটিশরা, যেখানে রেল কোচ তৈরি সহ চলত মেরামতের কাজ। এরপর পাকিস্তান আমল পর্যন্ত এই কারখানায় তৈরি হতো কাঠের কোচ। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে কারখানার তেমন একটা আধুনিকায়ন হয়নি। এ কারণে কোচ নির্মাণের পরিবর্তে আমদানি নির্ভর হয়ে পড়ে বাংলাদেশ রেলওয়ে। এদিকে 90 দশকের শুরুতে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলের কর্মীদের বড় অংশই চলে যায় অবসরে। বর্তমানে কারখানাটিতে 2800 লোকবলের বিপরীতে কাজ করছে 30%-এরও কম কর্মকর্তা কর্মচারী। 150 বছরের পুরনো এই কারখানাটিতে অবশেষে লাগতে যাচ্ছে আধুনিকতার ছোঁয়া। 2000 কোটি টাকা ব্যয়ে দেশের 3টি বড় ও 3টি ছোট কারখানা আধুনিকায়নের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সৈয়দপুর কারখানা ছাড়াও পার্বতীপুর লোকোমোটিভ, চট্টগ্রামের পাহাড়তলীর বড় কারখানা এবং পার্বতীপুর, ঢাকা ও চট্টগ্রামের 3টি ছোট কারখানা আধুনিক হলে দৃশ্যপট পাল্টে যাবে খুব শিগগিরই। এর মাধ্যমে কয়েক দশক বাদে আবারও কোচ সংযোজনের যুগে প্রবেশ করবে সৈয়দপুর রেলওয়ে কারখানা। নতুন একটি ক্যারেজ কনস্ট্রাকশন ওয়ার্কশপ নির্মাণ করা হবে কারখানার ভেতরেই, যেখানে প্রতি বছর সংযোজন বা তৈরি হবে 50টি নতুন কোচ। আমাদের রিসোর্স রয়েছে, আমাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা সব কিছুই রয়েছে। আমরা যদি একটু সাজিয়ে নিতে পারি, আমাদের লক্ষ্যে আমরা ট্রেন আপ করতে পারি, তা আমাদের লোক দিয়ে আমরা কোচ তৈরি করতে পারবো, মেরামতো করতে পারবো, সব কিছুই সম্ভব। ইতোমধ্যে কয়েকবার সম্ভাব্যতা যাচাই করেছে পরিদর্শক দল। আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন হবে নকশা প্রণয়নের কাজ। 2 বছরের মধ্যে কোচ নির্মাণ শুরু করা যাবে বলে আশাবাদী কর্মকর্তারা। 2026 সালের জুন মাসের মধ্যে আমাদের ডিটেল ডিজাইন অ্যান্ড এস্টিমেশনের কাজটা কমপ্লিট করা। যদি সেই অনুযায়ী এগোতে পারি তাহলে আশা করি 2027 সালে আমরা নতুন একটা দিগন্তে পৌঁছাবো, যার দ্বারা আমরা সৈয়দপুর কারখানায় ক্যারেজ রক্ষণে, ক্যারেজ মেরামত, ক্যারেজ শুধু অ্যাসেম্বলিং কাজটা আমরা করতে সক্ষম হব। কারখানাগুলো আধুনিকায়নের জন্য বিদেশি অর্থায়নের খোঁজে রয়েছে সরকার। খুব স্বল্প সময়ের মধ্যেই সেই অর্থায়ন পাওয়া যাবে বলে আশাবাদী রেল বিভাগ।
অবশেষে আধুনিক রেলওয়ে কোচ সংযোজনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে এই সৈয়দপুর কারখানাতেই উৎপাদন হবে আধুনিক মানের যাত্রী পরিবহনকারী কোচ। এর ফলে বাড়বে যাত্রী সেবা, আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে স্বয়ংসম্পূর্ণ হবে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব টেকনোলজি গঠনের এক দফা দাবিতে ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড়ে সড়ক ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, শিক্ষার্থীদের প্রধান দাবি কি জানাবেন এবং তাদের এই সড়ক ব্লকেট কর্মসূচি তারা কতক্ষণ পালন করবেন? ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড়ে ময়মনসিংহের যে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেই ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা কিন্তু সড়ক ব্লকেট কর্মসূচি পালন করছে তাদের এক দফা দাবিতে। সেটি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীন, যার কারণে তারা এখানে নানা ধরনের সমস্যায় আছেন। বিশেষ করে তাদের যে কম্বাইন্ড শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতির তারা বাতিল চান এবং এই কম্বাইন্ড শিক্ষা পদ্ধতি বাতিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, কারিগরি অধিদপ্তর, শিক্ষা বোর্ড সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই দাবিটি জানিয়েছেন এটি পরিবর্তন করার জন্য। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো কর্ণপাত না করার কারণে কিন্তু ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আজকে থেকে এক দফার আন্দোলন শুরু করেছেন। তারা বিআইটি প্রতিষ্ঠার দাবিতে যে এক দফার আন্দোলন সেটি চলছে। আমরা দেখেছি যে সকাল 10:30 থেকে এখানে যে ব্লকেট কর্মসূচি শুরু হয়েছে, শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি দেওয়ার কথা বলছেন। এবং এই বাইপাস মোড়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখান থেকে ময়মনসিংহ থেকে জামালপুর, টাঙ্গাইল এবং টাঙ্গাইল জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকার যে যানবাহন চলাচল এই রাস্তা দিয়ে করে এবং এই ব্লকেটের কারণে কিন্তু একেবারেই যান চলাচল বন্ধ রয়েছে 10:30 থেকে এবং দুপাশে কয়েক কিলোমিটারের দীর্ঘ যানজটের তৈরি হয়েছে এবং যানবাহন চলাচল করতে পারছে না। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা 20 মে থেকে এই দাবিতে তারা আন্দোলন করছেন এবং বিভিন্ন জায়গায় তারা তাদের স্মারকলিপি দাবি দেওয়া প্রদান করেছেন প্রশাসনের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা বোর্ড, কিন্তু কেউই তাদের যে দাবি সেই দাবি কর্ণপাত করছে না এবং এই দাবি কর্ণপাত না করার কারণে কিন্তু আজকে থেকে তারা সড়ক ব্লকেট কর্মসূচি দিয়েছে এবং তারা যেটি বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইঞ্জিনিয়ারিং কলেজের অধিভুক্তি রয়েছে সেটি বাতিল করে বিআইটির প্রতিষ্ঠা করে সেখানেই সরকারি যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে সেগুলোকে পরিচালনা করতে হবে। এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশে যে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সবগুলো ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা কিন্তু আজকে কিন্তু এখানে মানববন্ধন, আজকে যে ব্লকেট সেই ব্লকেট কর্মসূচি কিন্তু পালন করছে এবং এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থী আছে যারা রয়েছেন তারা এখানে কর্মসূচি পালন করছেন। এবং এখানে আমরা দেখেছি যে প্রশাসনের বিশেষ করে পুলিশ, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এখানে এসেছিলেন এবং ময়মনসিংহের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও এসেছিলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়। তারা যেটি বলছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই সিদ্ধান্তটি নিতে পারবেন তারা তাদের কাছে এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু চলবে। আমরা দেখছি যে বৃষ্টি ঘনীভূত হচ্ছে, তারপরেও কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে সরছে না। তারা দাঁড়িয়ে তাদের যে দাবি দাবা রয়েছে সেই দাবি দাবার বিপরীতে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছে এবং অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করছে। এবং এর প্রেক্ষিতে একটি বিষয় বলে রাখি, এটি হচ্ছে যে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ সাহা গত 18 মে এই যে কম্বাইন্ড পদ্ধতির শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার প্রতি অনাস্থা জানিয়ে এবং এই শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে সে আত্মহত্যা করে এবং এরপর থেকেই কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এবং শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের দাবি এক দফার যে দাবি বিআইটি প্রতিষ্ঠা, এটি না মানা পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি এটি চলবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। হারুনুর রশিদ যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে। নেপাল চীন সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণ গেছে অন্তত 8 জনের। এর মধ্যে নেপালে নিখোঁজ 20 এবং চীনে অন্তত 11 জন। বন্যার পানির প্রবল স্রোতে ধসে পড়েছে দুই দেশকে যুক্ত করা মৈত্রী সেতু। অন্যদিকে ভারতের হিমাচলে চলমান নজিরবিহীন বন্যায় মৃতের সংখ্যা 80 ছাড়িয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ত্রিপুরায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দিল্লি ও কলকাতাতেও। নুসাদ কামালের প্রতিবেদন। বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া।
হিমালয় ঘেঁষা তিব্বত অঞ্চলে মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভোটেকোশি নদী প্লাবিত হয়ে ভেসে যায় সীমান্তে চীন ও নেপালকে যুক্ত করা মৈত্রী সেতু। থমকে গেছে নেপাল চীন সীমান্ত বাণিজ্য। চীন থেকে আমদানিকৃত পণ্যবাহী বেশ কয়েকটি কন্টেইনারও ভেসে গেছে তীব্র স্রোতে। মঙ্গলবার অর্ধশতাধিক মানুষকে জীবিত উদ্ধারের পর বুধবারও দুর্গম এলাকাটিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে নেপালের সেনাবাহিনী। দেশটিতে নিখোঁজদের মধ্যে ৬ চীনা কর্মী ও ৩ পুলিশ কর্মকর্তাও রয়েছেন। নেপালের নুয়াকোট জেলায় ত্রিশুলী নদীর তীরবর্তী এলাকাতেও উদ্ধার অভিযানে ব্যস্ত সেনাবাহিনী। বর্ষার প্রথম 2 সপ্তাহে 23টি আকস্মিক বন্যা, 19টি পাহাড়ি ঢল আর 16টি ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশ। পানি নেমে যাওয়ায় প্রকট হচ্ছে ক্ষতচিহ্ন, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এখনও 225টি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, উদ্ধার অভিযান অব্যাহত। বুধবারও হিমাচলের 7 জেলায় ফের আকস্মিক বন্যার আশঙ্কায় নদী তীরবর্তী ও পাহাড়ি গিরিখাত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। সিমলায় জারি রয়েছে ইয়েলো অ্যালার্ট। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে অলকানন্দা নদীতে পানি বাড়তে থাকায় আকস্মিক বন্যার কবলে উত্তরের আরেক রাজ্য উত্তরাখণ্ড। মধ্যপ্রদেশের 2 জেলায় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট, 4টির বেশি জেলায় দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। মহারাষ্ট্র, নাগপুর সহ মধ্যাঞ্চলীয় 4 জেলায় রেড অ্যালার্ট ও 3 জেলায় অরেঞ্জ অ্যালার্ট চলছে। বুধবারও ভারী বৃষ্টির কবলে ভারতের রাজধানী সহ পুরো দিল্লি। অন্যদিকে মুহুরী নদীতে পানি বিপদসীমা অতিক্রম করায় রেড অ্যালার্ট চলছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার দক্ষিণে। রাজ্যের বাকি অংশে জারি অরেঞ্জ অ্যালার্ট। সোমবার থেকে টানা বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। বুধবার সকালেও বজ্রসহ ঝড় অব্যাহত। জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী, ব্যাহত গণপরিবহন সেবা। প্রতিবেশী পাকিস্তানেও গেল 12 দিনে অতিবৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা 79-তে পৌঁছেছে। গিলগিত বাল্তিস্তান ও খাইবার পখতুনখোয়া প্রদেশে জারি রয়েছে সতর্কতা। নুজহাত কামাল, এখন বিশ্ব। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সরবরাহ কর্মসূচিকে স্কুইড গেমের রেড লাইট গ্রিন লাইট খেলার সঙ্গে তুলনা করছেন খোদ ইসরায়েলি সেনারা। সহায়তা কার্যক্রমের নামে বর্বর হত্যাযজ্ঞে প্রাণ হারিয়েছেন 7 শতাধিক ফিলিস্তিনি। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থা GHF। নাফি আরমান মামুনের প্রতিবেদন। স্কুইড গেমের রেড লাইট গ্রিন লাইট খেলার কথা মনে আছে নিশ্চয়ই। লক্ষ্যে পৌঁছাতে হলে এগিয়ে যেতে হবে খেলোয়াড়কে, তবে লালবাতি জ্বলার সময় থাকতে হবে ধীর স্থির, নড়াচড়া করলেই মৃত্যু নিশ্চিত। বাস্তব জীবনে স্কুইড গেমের রেড লাইট গ্রিন লাইট খেলাটি প্রতিদিনই মঞ্চস্থ হচ্ছে গাজায়, যার কারিগর গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, সংক্ষেপে GHF। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থাটি উপত্যকায় কার্যক্রম পরিচালনা করছে 45 দিন ধরে, আর এ সময় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 7 শতাধিক ফিলিস্তিনি। মিশর ভিত্তিক স্বাধীন সংবাদপত্র মাদামাসরের প্রতিবেদন বলছে, মধ্য ও দক্ষিণ গাজায় 4টি বিতরণ কেন্দ্র পরিচালনা করছে GHF। কেন্দ্রগুলোয় প্রতিদিন গড়ে 2 ঘন্টা হেঁটে ত্রাণ নিতে যান ফিলিস্তিনিরা। IDF ঘোষিত কমব্যাট জোনে অবস্থিত হওয়ায় কেন্দ্র খোলার আগে কিংবা পরে পৌঁছানোর অর্থ মৃত্যু। যদিও দৈনিক মাত্র 9 থেকে 13 মিনিট খোলা থাকে GHF। কখনো অনলাইনে পোস্ট দিয়ে কেন্দ্র খোলার কথা ঘোষণা করা হয়, কখনো ঘোষণা ছাড়াই চলে সহায়তা কার্যক্রম। তাই প্রতিদিনই শোনা যাচ্ছে খাদ্য সংগ্রহের সময় গাজাবাসীর মৃত্যুর খবর। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নাইপারের মাধ্যমে ত্রাণ প্রত্যাশীদের টার্গেট করেন ওয়াচ টাওয়ারে থাকা ইসরায়েলি সেনারা। বিষয়টি স্বীকার করে IDF-এর এক সেনা সাক্ষাৎকার দিয়েছেন হারেটস পত্রিকায়, যেখানে তিনি দাবি করেন ত্রাণ কেন্দ্রে কর্মরত সেনাদের অভিযানের নাম অপারেশন সল্টেড ফিশ, যা স্কুইড গেমের রেড লাইট গ্রিন লাইট খেলার ইসরায়েলি শিশুদের সংস্করণ। নিরস্ত্র ফিলিস্তিনিদের দিক থেকে হামলা চালানোর অভিযোগের সত্যতা না মিললেও কর্মকর্তাদের নির্দেশে প্রতিদিনই হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা।
যদিও সকল অভিযোগ অস্বীকার করেছে জিএইচএফ। সংস্থাটির দাবি, কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, যা বিঘ্নিত হলে নেওয়া হয় পদক্ষেপ। অপতথ্যের কারণে ত্রাণ কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। The sort of key piece of disinformation is, every single day, some figure comes out from the Gaza Health Ministry. উপত্যকায় জিএইচএফ এর কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইতোমধ্যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে বিশ্বের ১৭০টিরও বেশি বেসরকারি উন্নয়ন সংস্থা। খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে সংস্থাটির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘ। গাজায় ত্রাণ সরবরাহের কার্যক্রম শুধুমাত্র জাতিসংঘ ও রেড ক্রিসেন্ট পরিচালনা করবে, যুদ্ধবিরতি প্রস্তাবে এমন দাবি অন্তর্ভুক্ত করেছে হামাস। এমন পরিস্থিতিতে হত্যাযজ্ঞ বন্ধে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের অপেক্ষায় বিশ্ববাসী। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা নিজেই। অডিওর যাচাইয়ের সত্যতা পেয়েছে বিবিসি। প্রতিবেদনটি ট্রাইব্যুনালে দেবে প্রসিকিউশন। ২৪-এর গণঅভ্যুত্থানে অবিসংবাদিত অধ্যায় সাভার। নিয়ন্ত্রণ নিতে ছাত্র জনতার উপর চলে নির্বিচারে গুলি। ৫ আগস্ট পর্যন্ত ২০ দিনেই শহীদ অন্তত ৫০। ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনা শুরু আজই। নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা। অগ্রগতির আশা। টানা বৃষ্টিতে ফেনীর ৩ নদীর বাঁধে ১৫ স্থানে ভাঙন, প্লাবিত ৩০ গ্রাম। নোয়াখালীতে জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি। এবং যাত্রীবাহী রেল কোচ সংযোজনের নতুন যুগের অপেক্ষায় দেশ। সৈয়দপুরে বছরে তৈরি হবে ৫০টি কোচ। চলছে সম্ভাব্যতা যাচাই। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।